কখন নি রিপ্লেসমেন্ট করতে হবে? মেন যে সিমটম আমরা যেটা বলি সেটা হচ্ছে পেন অ্যান্ড স্টিফনেস। যত আস্তে আস্তে বয়স বাড়তে থাকে এই ব্যথাটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। অনেক সময় যেটা হয় পা বেঁকে যায়। 70 to 80% ইন্ডিভিজুয়ালে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস হয়, কেন সব হাঁটুর ব্যথা হলেই যে অস্টিওআর্থ্রাইটিস হবে সেটা কিন্তু না। এই একটা ইনজেকশন যদি আমরা দিই মোটামুটি অ্যারাউন্ড 1 ইয়ার পেশেন্ট কিন্তু পেন ফ্রি থাকে এবং তাদের মোবিলিটিও কিন্তু বেশ ভালো থাকে। ডায়াবেটিসের সঙ্গে একটা রিলেশন পাওয়া যায়। 2-3টে কন্ডিশন আছে যখন আমরা বলি নি রিপ্লেসমেন্ট মাস্ট। 2 কিলো পর্যন্ত ওজন ক্যারি করবে, তার বেশি না। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। আজকে আমাদের পডকাস্টে আলোচনা করব যে জিনিসটা নিয়ে, সেটা সারা পৃথিবী খুব বিব্রত, বিশেষ করে বয়স্ক মানুষরা। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, অস্টিও আর্থ্রাইটিস নিয়ে আলোচনা করব। সারা পৃথিবীর যত মানুষ আছেন তাদের 7 to 10% মানুষ এটা দিয়ে অ্যাফেক্টেড, মানে তারা এটাতে ভুগছেন। এবং দেখা গেছে 500 মিলিয়ন মানুষ এই অস্টিও আর্থ্রাইটিসে তারা এখন ভুগছেন এবং তাদের কারো চিকিৎসা চলছে, কারো তারা জানেন না তাদের অস্টিও আর্থ্রাইটিস হয়েছে। এবং ক্রনিক পেইন বা পুরনো ব্যথার এটা একটা অন্যতম কারণ। এই অস্টিও আর্থ্রাইটিস, বিশেষত হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের এই আলোচনাতে আমাদের সঙ্গে আছেন অর্থোপেডিক ডক্টর বি সরকার। নমস্কার। নমস্কার, আমি ডক্টর বাপ্পাদিত্য সরকার, কনসালটেন্ট অর্থো অ্যান্ড ট্রমা সার্জন। তো যেমন ডক্টর মল্লিক বললেন যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস, যেটা এখনকার দিনে আমরা বলি যে সবথেকে কমন কজ অফ পেন ইন আওয়ার ডে টু ডে লাইফ। ঠিক আছে, অনেকেই এটা নিয়ে আসেন আমাদের কাছে, তো সেইটা নিয়েই আজকে আমাদের মেন ডিসকাশনটা হবে। তো ডক্টর সরকার, এবার আপনি আমাকে বলুন যে হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস জিনিসটা কি, মানে সেটা তো অনেকে জানে না। বেসিক্যালি দেখুন, আর্থ্রাইটিস অফ নি জয়েন্ট এটা হচ্ছে মেনলি একটা এজ রিলেটেড ডিজেনারেশন, যেটা মেনলি আমাদের যে জয়েন্টগুলোর ওপর ওজনের ভারটা পড়ে সেই জয়েন্টগুলোকে অ্যাফেক্ট করে। এবার আমরা যেটা দেখেছি যে আমাদের হাঁটু হচ্ছে এমন একটা জয়েন্ট যেটা যে কোনো পজিশনে আমাদের বডি ওয়েটটাকে ক্যারি করে। হ্যাঁ, একদমই তাই। আমরা যখন দাঁড়াচ্ছি, যখন হাঁটছি, বসা অবস্থা থেকে যখন উঠে দাঁড়াচ্ছি, আমাদের পুরো বডি ওয়েটটা কিন্তু হাঁটুর মধ্যে দিয়ে যাচ্ছে। যে কারণে আমাদের হাঁটুর কার্টিলেজটা প্রথমে আস্তে আস্তে ক্ষয়ে যেতে থাকে, তারপর যেটা যখন আরও প্রগ্রেস করে তখন সেটা আমাদের হাঁটুর বোনগুলোকে অ্যাফেক্ট করে। বেসিক্যালি এই ডিজেনারেশন যেটা বয়সের সঙ্গে সঙ্গে ডেভেলপ করে, এটাই হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। এবং আমরা যেটা দেখি যে মোস্ট কমনলি এটা আমাদের হাঁটুকেই অ্যাফেক্ট করে। আর কি কি জয়েন্টকে অ্যাফেক্ট করে? এছাড়াও আমরা যেটা দেখি আমাদের হিপ জয়েন্ট অ্যাফেক্ট হতে পারে, অনেকটা যখন প্রগ্রেস করে যায় আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট অ্যাফেক্ট করতে পারে, এবং আদার্স জয়েন্টও মেনলি হাতের ছোট ছোট জয়েন্টগুলোকেও অ্যাফেক্ট করতে পারে। ও, স্পাইনেরও হতে পারে? স্পাইনের হয়, বাট স্পাইনের যে ডিজেনারেশনটা হয় সেটাকে আমরা অন্য নাম দিই, সেটাকে আমরা বলি স্পন্ডাইলাইটিস বা স্পন্ডাইলোসিস, এই জিনিসটা বলা হয়। মানে যদিও প্রসেসটা এক, প্যাথোলজিটা এক, কিন্তু নামটা একটু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এই হাঁটির যে অস্টিওআর্থ্রাইটিস হলো, এটা আপনি বললেন যে ডিজেনারেশন হলো, ক্ষয়ে টয়ে গেল, তো পেশেন্টরা তো বুঝবে কি করে? অনেক সময় তো এমনি পড়ে গিয়েও তো হাঁটুতে ব্যথা হতে পারে, বা তার ইউরিক অ্যাসিড থেকে হাঁটুতে ব্যথা হয়। ইউরিক অ্যাসিড থেকেও হতে পারে। মানে এই পার্টিকুলার যে এই হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে, এর কি লক্ষণ হতে পারে? দেখুন, প্রথম দিকে যেটা হয়, মেন যে সিমটম আমরা যেটা বলি সেটা হচ্ছে পেন অ্যান্ড স্টিফনেস। আচ্ছা, ইনিশিয়াল স্টেজ মানে যখন হাঁটুর ব্যথাটা শুরু হচ্ছে আর্থ্রাইটিসে, আমরা যেটা দেখি মেনলি 40 পেরোলে আস্তে আস্তে আর্থ্রাইটিসটা ডেভেলপ করে। ইনিশিয়াল স্টেজে কি হয়, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন আমরা পা ফেললাম, হয়তো একটু ব্যথা হলো, একটু স্টিফনেস হলো, যেটা হয়তো কিছুটা হাঁটাচলা করার পরে আস্তে আস্তে কেটে গেল। এবার উইথ টাইম যত আস্তে আস্তে বয়স বাড়তে থাকে, এই ব্যথাটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। মানে যেটা হয়তো সকালবেলা একটুখানি ব্যথা ছিল, রেস্ট থেকে যখন আমরা হাঁটতে শুরু করলাম তখন যে ব্যথাটা থাকলো, যখন ডিজেনারেশন আস্তে আস্তে বাড়তে থাকবে দেখা যাবে সেই ব্যথাটা একটা ক্রনিক পেনে কনভার্ট হয়ে যাচ্ছে। সুতরাং যখনই আমাদের এই অসুবিধাগুলো শুরু হবে আমাদের কিন্তু সচেতন হয়ে যেতে হবে। ঠিক আছে, কাছাকাছি কোনো যদি ডাক্তারবাবু থাকে তার কাছে একটা পরামর্শ নেওয়া, সেটাই হচ্ছে বেস্ট। মানে যদি আমরা আর্লি এটাকে ডিটেক্ট করতে পারি তাহলে যেটা দেখা যায় প্রগ্রেশনটাকে আমরা অনেকটাই স্লো করে দেওয়া যেতে পারে। ওকে, মানে এটা মানে জটিল কি হয়, মানে যদি কেউ চিকিৎসা না করে, যদি ফেলে রাখে? ব্যাপারটা হচ্ছে যদি আপনি চিকিৎসা না করেন তাহলে এক তো হচ্ছে পেন, যেটা মোস্ট কমন সিমটম আমরা বলি আর্থ্রাইটিসের, সেটা বাড়তে থাকবে। উইথ টাইম কার্টিলেজ যখন অনেকটা ডিজেনারেশন হয়ে যাবে, ঘষে যাবে, যখন হাড় এফেক্টেড হতে থাকবে, হাঁটাচলা করা অসুবিধা হয়। অনেক সময় যেটা হয় পা বেঁকে যায়, মানে অনেকটা অ্যাডভান্স যখন আর্থ্রাইটিস হয় পা বেঁকে যায়, সেক্ষেত্রে কিন্তু হাঁটতে গিয়ে হঠাৎ করে পড়ে যাওয়া, সেই সব সমস্যাগুলো, জেনুভেরাম যেটা মোস্ট কমনলি হয়ে থাকে আর্থ্রাইটিসে। ওকে ওকে ওকে।
এরপরে আপনি বলুন যে কাদের এটা হওয়ার সম্ভাবনা সবার বেশি, মানে সবার কি হয়? দেখুন, যেটা বলা হয় যে 70-80% ইন্ডিভিজুয়ালে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস হয়। এবার কারো হয়তো খুব কম সিমটম থাকে, কারো হয়তো একটু বেশি সিমটম থাকে। যেহেতু আমি বললাম যেটা একটা এজ রিলেটেড ডিজেনারেশন, একটা সার্টেন এজের পরে আপনি হয়তো যদি 100 জনের এক্সরে করেন 100 জনেরই দেখবেন কিছু না কিছু চেঞ্জেস আছে। এবার কারো হয়তো একদম আর্লি আর্থ্রাইটিস আছে, কারো হয়তো একটু অ্যাডভান্সড আর্থ্রাইটিস থাকবে। সুতরাং অলমোস্ট বলতে পারেন যে সবারই এই জিনিসগুলো হতে পারে। এবার হ্যাঁ, কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে কার হবে সেই জিনিসটাকে ডিকটেট করে। যেমন হচ্ছে যদি আপনার পরিবারে ধরুন ফ্যামিলিতে কারোর অস্টিওআর্থ্রাইটিস থাকে, তাহলে তাদের কিন্তু অস্টিওআর্থ্রাইটিস হওয়ার প্রবণতাটা একটু বেশি থাকবে কম্পেয়ার টু আদার ইন্ডিভিজুয়ালস। সেকেন্ড হচ্ছে ফিমেলদের মধ্যে আমরা যেটা দেখি অস্টিওআর্থ্রাইটিস একটু বেশি হয়। 3 নম্বর হচ্ছে যাদের একটু ওজন বেশি, ওভারওয়েট, যেহেতু আমরা যেটা বললাম যে আমাদের নি জয়েন্ট হচ্ছে বডির ওয়েটটাকে পুরো ক্যারি করে, সুতরাং আপনার যদি ওয়েট একটু বেশি হয় সেটা কিন্তু পুরো ওয়েটটা হাঁটুর উপর পড়বে, সুতরাং দে আর মোর প্রোন টু ডেভেলপ অস্টিওআর্থ্রাইটিস অফ নি জয়েন্ট। ঠিক আছে, এছাড়াও কিছু কিছু অ্যাক্টিভিটি আছে যেই অ্যাক্টিভিটিগুলোতে আমাদের হাঁটুর উপর যদি প্রেশার বেশি পড়ে তাহলেও কিন্তু সেই সব ইন্ডিভিজুয়ালরা আর মোর প্রোন টু ডেভেলপ অস্টিওআর্থ্রাইটিস। ইভেন তাদের ক্ষেত্রে দেখা যায় অনেকটা আগে হয়তো অ্যাডভান্সড আর্থ্রাইটিস ডেভেলপ কম বয়সে, অনেক কম বয়সে। ওকে। তো মানে এই যে আপনার কথাগুলো শুনে দর্শক বন্ধুদের অনেকেই রিলেট করতে পারবেন যে এই রে আমার মনে হয় হাঁটুতে ব্যথা হয়েছে, অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। তো তারা মানে এটাকে নির্ণয় করার উপায় কি করে ডায়াগনোস করা হয় এটাকে? দেখুন, প্রথম জিনিস আমি বলবো প্রথমেই হচ্ছে কাছাকাছি কোনো ডাক্তারবাবুকে ওপিনিয়ন নিন, কনসাল্ট করুন। ঠিক আছে, কেন সব হাঁটুর ব্যথা হলেই যে অস্টিওআর্থ্রাইটিস হবে সেটা কিন্তু না। সেকেন্ড জিনিস হচ্ছে যদি আমরা ইনভেস্টিগেশনের কথা বলি, যদি ডিটেকশনের কথা বলি, সব থেকে কমন এবং সিম্পলেস্ট ইনভেস্টিগেশন হচ্ছে একটা এক্সরে করা হাঁটু। সেটা প্রপার ওয়েতে যদি আমরা এক্সরেটা করি আমরা একটা আইডিয়া পেয়ে যেতে পারি যে হ্যাঁ ওনার অস্টিওআর্থ্রাইটিস আছে কি না, থাকলে ওনার কোন স্টেজে আছে এবং ওনার কী ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন আছে। তো ফার্স্ট জিনিস হচ্ছে একজন ডাক্তারবাবুকে কনসাল্ট করতে হবে। আচ্ছা, এক্সরে যেই করার কথা আপনি বললেন, এক্সরেতে কী চেঞ্জেস আসে, মানে কিভাবে বোঝা যায় যে এক্সরে দেখে যে এটা অস্টিওআর্থ্রাইটিসই হয়েছে? দেখুন, মোস্ট কমনলি যেটা আমরা দেখি আর্থ্রাইটিসে যে দুটো হাঁটুর মধ্যে যে গ্যাপ থাকে সেই গ্যাপটা কমে যায়, মেনলি হচ্ছে হাঁটুর ভেতরের দিকে। গ্যাপ কেন? আমরা চোখে যেগুলো এক্সরেতে যেটা গ্যাপ দেখছি বেসিক্যালি সেখানে কিন্তু কার্টিলেজ থাকে। আমি যেটা প্রথমেই বললাম যে অস্টিওআর্থ্রাইটিস বেসিক্যালি হচ্ছে এজ রিলেটেড ডিজেনারেশন অফ কার্টিলেজ। তো প্রথমে যখন কার্টিলেজটা ক্ষয়ে যাচ্ছে প্রথম জিনিস যেটা আমরা এক্সরেতে পাই সেটা হচ্ছে গ্যাপটা কমে যায়। এবার আস্তে আস্তে যখন এটা প্রগ্রেস করতে থাকে তখন যেটা হয় হাড়ে অ্যাফেক্ট করতে থাকে, হাড়গুলো ঘষে যেতে থাকে, তখন ওই হাড়গুলো থেকে নতুন নতুন স্পিকিউলস মানে বনি স্পিকিউলস তৈরি হয় যেগুলোকে আমরা অস্টিওফাইটস বলি। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে আরও অনেকটা অ্যাডভান্স আর্থ্রাইটিসে হাড় ঘষে গিয়ে অনেকটা বসেও যাচ্ছে হাড়গুলো, কখনো কখনো হাড়ের মধ্যে জয়েন্টের মধ্যে আমরা লুজ বডিও দেখতে পাই। সো এইগুলোই হচ্ছে বোঝা যায় অস্টিওআর্থ্রাইটিস কতটা আছে, কি স্টেজে আছে সেটা বোঝার জন্য। আমি একজন পেশেন্টকে আগে হাঁটুর নিয়ে একটা প্রবলেম নিয়ে এসেছিল, ব্যথা নিয়ে, তো আমি তাকে এক্সরে করতে বলেছিলাম। তখন সে বলছে ডাক্তারবাবু আমার তো এই ব্যথাটা অনেক দিনের, তাই এমআরআই করলে কেমন হয়? মানে কেউ যদি এক্সরে না করে এমআরআই করে তাহলে তার ক্ষেত্রে কি চেঞ্জেস এক্সট্রা দেখতে পাবে? মানে এমআরআই করা কি এক্সরে করার চেয়ে ভালো, নাকি এক্সরেটাই প্রাইমারি ইনভেস্টিগেশন? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা সবসময় প্রাইমারি ইনভেস্টিগেশন এক্সরে অ্যাডভাইস করি। হ্যাঁ, এবার এমআরআই আমরা কাদের সাজেস্ট করব? ইয়াং এজ, অনেকটা কম বয়স, ধরুন 40-45 এই এজ গ্রুপের কোনো পেশেন্ট এসছে হাঁটুর ব্যথা নিয়ে, আমরা এক্সরে করলাম, এক্সরেতে সেরকম স্পেসিফিক কোনো ফাইন্ডিং পেলাম না, কিন্তু উইথ কনজারভেটিভ ম্যানেজমেন্ট তার দেখা গেল পেন কমছে না, তাহলে তখন আমরা এমআরআই করতে পারি। এমআরআই সুবিধা কি মানে এক্সরে, সেটা হচ্ছে এমআরআইতে যদি আর্লি যে কার্টিলেজ ডিস্ট্রাকশন যেটা এক্সরেতে ধরা পড়ছে না সেটা কিন্তু এমআরআইতে খুব সুন্দর বোঝা যায়। সুতরাং আর্লি ডায়াগনোসিস, ইয়াং পেশেন্ট, পেন আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এমআরআই ইজ অ্যান ইউজফুল ইনভেস্টিগেশন। প্লাস যদি লিগামেন্ট টিয়ার থাকে সেক্ষেত্রেও তো হাঁটুতে ব্যথা হতে পারে, সেটা থাকতে পারে, বাট সেই ক্ষেত্রে সাধারণত আমরা যেটা দেখি যে একটা ট্রমার হিস্ট্রি আছে কিনা। হ্যাঁ, সেরকম যদি না থাকে তাহলে হওয়ার কথা না। আচ্ছা, কোনো ব্লাড টেস্ট করতে হয় কি? মানে অনেকে তো ভিটামিন ডি, ভিটামিন B12 এগুলোর কম থাকলেও ব্যথা হয়। প্রচুর লোকে ব্যথা বলেন যে ভিটামিন B12ও নাকি বলে আজকাল হাড়ের গ্রোথের জন্য ইম্পর্টেন্ট। তাহলে সেই টেস্টগুলোও তো করতে হবে নাকি শুধু এক্সরে করলেই হবে? না, দেখুন যেটা বললাম যে অস্টিওআর্থ্রাইটিসের প্রাইমারি কজ হচ্ছে আমাদের কার্টিলেজ ডিজেনারেশন, কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে কোনো ইন্ডিভিজুয়াল যদি তার ভিটামিন ডি, ক্যালসিয়াম, B12 এগুলো ডেফিসিয়েন্সি থাকে, আমাদের কিন্তু ওই ডেফিসিয়েন্সিটাকে রেকটিফাই করতে হবে। নাহলে আপনি যতই ট্রিটমেন্ট করুন,
পেন কিলার খেয়ে যাবে কিন্তু পেশেন্টের পেন রিলিফ হবে না। এক্স্যাক্টলি, যতক্ষণ না তার ভিটামিন ডি, ক্যালসিয়াম, B12 এটা নর্মালাইজ হচ্ছে, পেন কিন্তু যাবে না। সুতরাং যে কোনো পেন যখন পেশেন্ট বোন পেন বা জয়েন্ট পেন নিয়ে আসে, একটা বেসিক এক্সরের সঙ্গে কিন্তু আমাদের এই তিনটে জিনিসও একটু দেখে নিতে হবে। তার সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ইউরিক অ্যাসিড দেখে নেওয়া, যেহেতু সেটার জন্য অনেক সময় বাড়ে। আর আরও দুটো টেস্ট আমরা সবসময় বলি, সেটা হচ্ছে একটা সিআরপি আর একটা হচ্ছে রুটিন ব্লাড টেস্ট। রুটিন ব্লাড টেস্ট কেন? যদি কোনো ইনফেক্টিভ প্যাথোলজি থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু রুটিন ব্লাড টেস্ট একটা ইন্ডিকেশন দেয়, WBC বাড়বে, নিউট্রোফিল বাড়বে। একদম। আর সিআরপিটা কেন? সিআরপিটা বেসিক্যালি ইন্ডিকেট করে যে ওনার শরীরে রাদার হাঁটুতে যে ইনফ্ল্যামেশনটা আছে সেটা কতটা ইনফ্লেমড, সেইটাই বোঝার জন্য কিন্তু আমাদের সিআরপি একটা মার্কার হিসেবে আমরা ইউজ করতে পারি। অটোইমিউন আর্থ্রাইটিস থাকলেও তো সিআরপি একদম, সেক্ষেত্রেও তাহলে একটা ইন্ডিকেশন পাওয়া যাবে। আচ্ছা, নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে এর মডার্ন ট্রিটমেন্ট প্ল্যান কি আছে নির অস্টিওআর্থ্রাইটিস হলে? মানে একটা হাঁটুর একটা অস্টিওআর্থ্রাইটিস হলো এবং তার তো অনেকগুলো ধাপ আছে, স্টেজ আছে, মানে তার ট্রিটমেন্ট প্ল্যান কি? মানে আপনারা কিভাবে সেটাকে প্ল্যান করেন একজন পেশেন্ট গেলে? দেখুন, এবার এই যে ট্রিটমেন্ট ব্যাপারটা, এটা আমরা সবসময় বলি যে এটা কিন্তু একটা ইন্ডিভিজুয়ালাইজড অ্যাপ্রোচ হয়। মানে পেশেন্ট কোন স্টেজে আছে, পেশেন্টের বয়স কেমন, পেশেন্টের অ্যাক্টিভিটি কী আছে। মেনলি আমরা যেটা বলি যে যদি আর্লি আর্থ্রাইটিস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা একটা কনজারভেটিভের ট্রায়াল দিই। কনজারভেটিভ মানে কি? কিছু লাইফস্টাইল মডিফিকেশন ওনাকে করতে হবে, কিছু সাপোর্ট ওনাকে আমরা দিই, মেনলি হচ্ছে নি বাইন্ডার বা নি ক্যাপ এই জাতীয় সাপোর্ট দেওয়া হয়, কিছু এক্সারসাইজ করা, মেনলি নি স্ট্রেন্থেনিং এক্সারসাইজেস করা, এবং কিছু সাপ্লিমেন্ট, যে সাপ্লিমেন্টগুলো মেনলি আমাদের হাঁটুর কার্টিলেজের হেলথ ইমপ্রুভমেন্টে হেল্প করে। বেসিক্যালি এইগুলো হচ্ছে আমাদের আর্লি আর্থ্রাইটিসের কনজারভেটিভ ট্রিটমেন্টের অ্যাপ্রোচ। এবার কখনো কখনো দেখা যায় আর্লি আর্থ্রাইটিসে কনজারভেটিভ ট্রিটমেন্ট প্রপারলি কাজ করছে না, তাদের ক্ষেত্রে আমাদের সেকেন্ড অপশন হচ্ছে এখন ভিস্কো সাসপেনশন আমরা বলি, মানে হাঁটুতে যে ফ্লুইড থাকে হায়ালুরোনিক অ্যাসিড, সেইটা ইনজেকশনের আকারে পাওয়া যায়। সেটা কিন্তু এই আর্লি আর্থ্রাইটিস পেশেন্টদের যাদের ক্ষেত্রে কনজারভেটিভ কাজ করছে না তাদেরকে দিলে কিন্তু ভালো পেন রিলিফ হয়। মোটামুটি আমরা যেটা দেখি, একটা ইনজেকশন যদি আমরা দিই মোটামুটি অ্যারাউন্ড 1 ইয়ার পেশেন্ট কিন্তু পেন ফ্রি থাকে এবং তাদের মোবিলিটিও কিন্তু বেশ ভালো থাকে। খুবই ভালো। তার মানে এই হাঁটুর ইনজেকশনটা খুব এফেক্টিভ তাহলে বলছেন? খুব এফেক্টিভ। মানে আমি আগে ভাবতাম যে এটা বোধহয় খুব ভালো কাজ করে না, এরকম নয়। না না না, সেটা না, কিন্তু আমি যেটা বললাম যে এটা কিন্তু আর্লি আর্থ্রাইটিস। যদি অ্যাডভান্সড আর্থ্রাইটিস হয় তাহলে কিন্তু দিয়ে কোনো লাভ হবে ঠিক আছে, ওকে। সেকেন্ড অপশন সেটা হচ্ছে যাদের অ্যাডভান্সড আর্থ্রাইটিস থাকছে। এবার অ্যাডভান্স আর্থ্রাইটিস থাকলেও আমাদের দুটো ভাগে আমরা ভাগ করি, ইয়াং পেশেন্ট, এজেড ইন্ডিভিজুয়াল। সাধারণত আমরা যেটা বলি যে ইয়াং পেশেন্ট যদি হয় তাদের ক্ষেত্রে একটা অপশান হচ্ছে আমরা অস্টিওটমি করি, মানে হাঁটুর হাড়ের কিছু ওরিয়েন্টেশন চেঞ্জ করে যাতে ক্ষয়ে যাওয়া ব্যাপারটাকে আটকানো যায়, সেটা একটা ট্রিটমেন্ট সার্জিক্যাল অপশান থাকে। সেকেন্ড অপশান যেটা হচ্ছে একটু অ্যাডভান্সড আর্থ্রাইটিস আছে, বয়স কম্পারেটিভলি কম, কিন্তু যেটা দেখা যাচ্ছে হাঁটুর সবকটা কম্পার্টমেন্ট ইনভলভড হয়নি, তাদের ক্ষেত্রে আমরা যেটা করি ইউনি কম্পার্টমেন্টাল, মানে যে কম্পার্টমেন্টটা আপনার বেশি আফেক্টেড হয়েছে আমরা সেই কম্পার্টমেন্টটাকে শুধু চেঞ্জ করি, বাকি জায়গাটা কিন্তু ওটা নর্মাল যে হাঁটুটা থাকছে সেটাই থাকে, আগের মতোই আছে, আগের মতোই থাকছে, শুধু যে পার্টটা আফেক্টেড আছে আমরা শুধু সেই পার্টটাকে চেঞ্জ করছি। এটা আমরা বলি ইউনি কম্পার্টমেন্টাল নি রিপ্লেসমেন্ট। ঠিক আছে, এটা এখন নতুন ট্রেন্ড একটা এসেছে যেটা আমরা ইউজ করছি। আর যাদের ক্ষেত্রে অনেকটা অ্যাডভান্সড আর্থ্রাইটিস আছে, ট্রাই কম্পার্টমেন্টাল, মানে আপনার সবকটা পার্টই আফেক্টেড হয়েছে, অনেকটা অ্যাডভান্সড আছে, পেশেন্টের পা বেঁকে গেছে যেটা ভ্যারাস ডিফর্মিটি আমরা বলছি, সেই সব ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে নি রিপ্লেসমেন্ট, টোটাল নি রিপ্লেসমেন্ট। ওকে। এই যে ইনজেকশনটার কথা আপনি বললেন, এটা আপনি কি মানে ক্লিনিকেই দেন নাকি হসপিটালে ভর্তি হয়ে? না না, এটার জন্য হসপিটাল অ্যাডমিশনের প্রয়োজন হয় না, এটা একদম ওপিডি প্রসিডিওর। আমরা যেটা বলি পেশেন্ট আসবে, আমরা ইনজেকশনটা দেব, দেওয়ার পরে জাস্ট হাফ অ্যান আওয়ার একটু অবজারভেশনে আমরা রাখি যে কোনো রিয়াকশান কিছু হচ্ছে নাকি দেখার জন্য। এমনিতে ইনজেকশনগুলো খুবই সেফ, কিন্তু যে কোনো প্রসিডিওর যেটা আমরা করি তার কিছু একটু সাইড এফেক্ট হতে থাকে, সেই জন্য আমরা যেটা বলি যে ক্লিনিকে যখন আসবেন সঙ্গে বাড়ির লোক কাউকে একটা আনবেন এবং দেওয়ার পরে হাফ অ্যান আওয়ার জাস্ট একটু অবজারভেশনে থাকা, তারপর বাড়ি চলে যাওয়া। ইনজেকশন দেওয়ার সময় ব্যথা লাগবে না? অ্যানাস্থেসিয়া দিয়ে দেন নাকি? না না না, ওটা দেওয়ার দরকার হয় না, এটা হচ্ছে জাস্ট আপনার একটা টিটেনাস ইনজেকশন বা ভ্যাকসিন নেওয়াতে যা পেন হয় এটাতেও সেম পেন, মানে খুবই সাধারণ প্রসিজার একদম একদম। আচ্ছা, নেক্সট আমার একটা জানার ইচ্ছে, মানে দর্শক বন্ধুদের কোয়েশ্চেন এসছে সেই জন্য আমি জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে ফিজিওথেরাপির কী রোল আছে? মানে অনেক আমরা ইন্টারনেটে ভিডিও দেখি যে ফিজিওথেরাপিস্টরা বলছেন যে নি অস্টিওআর্থ্রাইটিসে ফিজিওথেরাপি হচ্ছে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট, মানে এ ব্যাপারে আপনার কি অভিমত সেটা জানতে চাই। দেখুন, ফিজিওথেরাপির একটা ইম্পর্ট্যান্ট রোল আছে, সেটা আমরা কনজারভেটিভ করি বা অপারেটিভ করি। যখনই আপনার হাঁটুতে আর্থ্রাইটিস ডায়াগনোসিস হবে আমরা যেটা বলি ফিজিওথেরাপি কিন্তু অবশ্যই করবেন, সেটা আপনার আর্থ্রাইটিসকে কমাতে,
কোনো রকম হেল্প করবে না, বা অনেক সময় যে পেন রিলিফ করলো সেটাতেও হেল্প করবে না। ফিজিওথেরাপির মেন কাজ হচ্ছে আমাদের হাঁটুর চারপাশে যে মাসলস আছে, লিগামেন্টস আছে, সেগুলো স্ট্রেংথ ইমপ্রুভমেন্টে হেল্প করে, যেটা একটা ইন্টারনাল সাপোর্ট হিসেবে হাঁটুটার হেল্প করে। মানে আমরা যখন দাঁড়াচ্ছি, আমি যেটা বললাম যে আমরা কিছু কিছু ডিভাইস দিই, মানে একটা নি বাইন্ডার বা নি ব্রেস, যেটার কাজ হচ্ছে স্ট্রেসফুল কন্ডিশন, মানে যখন আমরা দাঁড়াচ্ছি বা হাঁটছি, হাঁটুটাকে একটা এক্সটার্নাল সাপোর্ট প্রোভাইড করা। এবার আমরা যদি কন্টিনিউয়াস এক্সারসাইজ করতে থাকি, মেনলি আমরা যেটা বলি কোয়াড্রিসেপস অ্যান্ড হ্যামস্ট্রিং স্ট্রেংথেনিং এক্সারসাইজেস, তাহলে কি হচ্ছে, আপনার নিজের মাংসপেশি মজবুত হচ্ছে, আপনার নিজের মাংসপেশি আপনার হাঁটুটাকে সাপোর্ট দিচ্ছে। এইটার জন্য কিন্তু ফিজিওথেরাপি খুব ইম্পর্ট্যান্ট। সেকেন্ড জিনিস, যাদের ক্ষেত্রে নি রিপ্লেসমেন্টের দরকার পড়ছে, তাদের ক্ষেত্রে আমরা বলি কিন্তু অপারেশনের আগে থেকে ফিজিওথেরাপি স্টার্ট করে দিতে। তাহলে কি হয়, আমরা দেখেছি যাদের মাসল স্ট্রেংথ ভালো থাকে তাদের কিন্তু পোস্ট অপারেটিভ রিকভারি খুব সুন্দর হয়। ওকে, মানে আগে থেকে করলে সেটা পরে থেকে হেল্প করবে, অনেকটা খুব হেল্প করে। মানে ওই ফিজিওথেরাপি হচ্ছে মাসেলের স্ট্রেংথ বাড়িয়ে ওই বাইরে থেকে যে এক্সটার্নাল সাপোর্টগুলো সেগুলো আর লাগছে না, ও মাসেলই সেই সাপোর্টটা দিয়ে মাসল সেই সাপোর্টটা অনেকটাই প্রোভাইড করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে অস্টিওআর্থ্রাইটিস হলো লোকের ধারণা হচ্ছে যে ক্যালসিয়ামের বড়ি বাজার থেকে কিনে খেতে হবে, আমার শরীরে ক্যালসিয়াম কমে গেছে। এবার বলতে শুরু করে এই ক্যালসিয়ামের বড়ি কিনে খা, ওভার দ্য কাউন্টার অনেক ক্যালসিয়াম বড়ি পাওয়া যায়, নালে দুধ খা, দই খা, ছানা খা, নালে ওই তিল খা যেগুলোতে ক্যালসিয়াম আছে, বা যে খাবারগুলোতে ক্যালসিয়াম বেশি আছে। মানে আমি একজন এক্সপার্টের কাছে জানতে চাই যে কি ওষুধ এটাতে ব্যবহার করা হয় এক্স্যাক্টলি। দেখুন, সেইভাবে বলতে গেলে মানে অস্টিওআর্থ্রাইটিস প্রিভেন্ট করার মতো কোনো মেডিকেশন কিন্তু নেই, ঠিক আছে। হ্যাঁ, এটা হয় যে যে কোনো বয়স্ক মানুষ যাদের অস্টিওআর্থ্রাইটিস আছে, অনেকেরই ভিটামিন ডি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে। আপনি যদি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেন, আপনার সেই ঘাটতিটা পূরণ হবে। হ্যাঁ, বোনের স্ট্রেংথ বাড়বে যদি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে, কিন্তু এটা সাধারণত কোনোভাবে অস্টিওআর্থ্রাইটিসে হেল্প করে না। অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে যেটা হয়, যদি খুব পেন থাকে, ইন দ্যাট কেস আমরা যেটা বলি কিছু পেন কিলার বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিকেশন খেতে। এবার এখানেও একটা জিনিস বলার আছে, অনেকেই যেটা বলেন যেটা তো আমি তো পেন সহ্য করতে পারছি, শুধু শুধু কেন পেনের ওষুধ খাবো। সেক্ষেত্রে আমি যেটা বলি যে আমরা পেন কিলার যেটা দিই তার কিন্তু দুটো ইফেক্ট থাকে, একটা হচ্ছে পেন রিডিউসিং ইফেক্ট, সেকেন্ড হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট। আমাদের অস্টিওআর্থ্রাইটিসের পেনফুল কন্ডিশনে এই পেন কিলারগুলো দেওয়ার মেন উদ্দেশ্যটা থাকে কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টটার জন্য। সুতরাং এটা গেল একটা দিক। সেকেন্ড হচ্ছে কিছু সাপ্লিমেন্ট আমরা দিই, যেগুলোর মেন কাজ হচ্ছে আমাদের হাঁটুতে যে রিমেনিং যে কার্টিলেজ আছে, যেগুলো এখনও ঘষে যায়নি বা ক্ষয়ে যায়নি, সেগুলোর হেলথ ইমপ্রুভমেন্টে হেল্প করে। রাদার বলা যেতে পারে যে আমাদের বডিকে হেল্প করে সেইগুলোর হেলথটাকে মেনটেন করার জন্য। সেই রকম কিছু সাপ্লিমেন্ট আছে। আর অ্যাসোসিয়েটেড আমি যেটা বললাম যে যদি ভিটামিন ডি বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে, তাহলে তো সেগুলো সাপ্লিমেন্ট অবশ্যই নেওয়া উচিত। আচ্ছা, এই ক্রনিক অসুখগুলো যেগুলো হয়, মানে আমি থাইরয়েড, ডায়াবেটিস এগুলোর কথা বলছি আজকে, এগুলোতে কি হাঁটু বেশি তাড়াতাড়ি ক্ষয়ে যায়, মানে অস্টিওআর্থ্রাইটিস খুব আর্লি হয়? না, সেগুলো হয় না, কিন্তু যেটা আমরা দেখেছি যাদের এই ক্রনিক প্রবলেমগুলো থাকে তাদের কিন্তু পেন অনেক বেশি হয় কম্পেয়ার টু আদার ইন্ডিভিজুয়ালস। আর যদিও মানে প্রুভেন না, কিন্তু অনেক সময় আমরা দেখি যে ডায়াবেটিসের সঙ্গে একটা রিলেশন পাওয়া যায়, মানে যাদের ডায়াবেটিস থাকে তাদের একটু আর্লি আর্থ্রাইটিস ডেভেলপ করলো বা একটু অ্যাডভান্স থাকলো, সেটাও হতে পারে, বাট সেরকম মানে একদম যে প্রুভেন কিছু আছে সেরকম কিছু নেই না। আচ্ছা, আমি কিছুদিন আগে একটা জায়গায় পড়ছিলাম যে পিআরপি থেরাপি এসছে অস্টিওআর্থ্রাইটিস নির ট্রিটমেন্টে। মানে পিআরপি থেরাপি কি? আমি পিআরপিসি চুল উঠে গেলে বা চুল পড়ে গেলে সেটাতে আমি জানতাম যে ওই নিজের রক্ত বের করে প্লাজমা আইসোলেট করে প্লাজমাটাকে নিয়ে এখন ইনজেক্ট করা হয়। মানে হাঁটুর ক্ষেত্রেও কি তাই? একদম। পিআরপিটা যেটা হয়, যেটা হচ্ছে ওটা মেনলি কার্টিলেজ রিজেনারেশনের জন্য ইউজ হয় হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে। এবার যেটা বলা ভালো যে এক তো হচ্ছে যে আর্লি আর্থ্রাইটিস এটা ইফেক্টিভ, সেকেন্ড এখনও কিন্তু এটা এক্সপেরিমেন্টাল লেভেলে আছে, মানে এখনও আমাদের টেক্সট বুকে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হিসেবে এটা আসেনি, ঠিক আছে। প্রমিজিং অবশ্যই, গবেষণা চলছে, একদম গবেষণা চলছে, হতে পারে যে ফিউচারে এটা একটা ট্রিটমেন্ট মোডালিটি হিসেবে আমরা ইউজ করব, কিন্তু এখনও সেটা ফুল প্রুফ হয়নি। কিন্তু হ্যাঁ, একটা বেশ ভালো রকম মানে পসিবিলিটি আছে যেটা আর্লি আর্থ্রাইটিসে কিন্তু ইফেক্টিভ হতে পারে। ওকে, এবার আপনি আমাকে বলুন যে কখন নি রিপ্লেসমেন্ট করতে হবে? 2-3টে কন্ডিশন আছে যখন আমরা বলি নি রিপ্লেসমেন্ট মাস্ট। নাম্বার 1, একটা তো হচ্ছে অ্যাডভান্সড আর্থ্রাইটিস। 2 নম্বর হচ্ছে সিমটমের দিক থেকে মেন ইন্ডিকেশন আমরা যেটা বলি পেন। নাম্বার 2 হচ্ছে ডিফর্মিটি, মানে পা পুরো বেঁকে গেছে, হাঁটতে অসুবিধা হচ্ছে, যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন। মেনলি এই দুটো ইন্ডিকেশন, আর তার সঙ্গে যেটা বললাম যখন আমরা রেডিওলজিক্যালি দেখছি যে অ্যাডভান্সড আর্থ্রাইটিস আছে, তখন আমরা বলি নি রিপ্লেসমেন্ট করিয়ে নিতে। ওকে, মানে এটা কীরকম খরচা হয় মোটামুটি করতে? এবার দেখুন, খরচটা অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। তো কলকাতার আপনি যদি একটা স্ট্যান্ডার্ড নার্সিংহোমে করেন,
এবার ভেরিয়াস টাইপসের ইমপ্ল্যান্ট আছে। আপনি যদি ফরেন ইমপ্ল্যান্ট ইউজ করেন, সব থেকে বেস্ট কোয়ালিটির ইমপ্ল্যান্ট ইউজ করলে আপনার অ্যারাউন্ড 2.5 লাখ টাকা মতো খরচ পড়ে একটা হাঁটুর জন্য? একটা হাঁটুর জন্য। এবার যেটা আমি বললাম, অনেকগুলো ফ্যাক্টর থাকে, যদি কর্পোরেট হসপিটালে করেন সেগুলো বলা মুশকিল, কারণ ওদের টাইম টু টাইম প্রাইস রিভাইজ হতে থাকে। এটা আমি বললাম একটা মানে কলকাতার স্ট্যান্ডার্ড নার্সিংহোমে যদি করান। এছাড়াও আদার টাইপস অফ ইমপ্ল্যান্টও আছে, বিদেশি ইমপ্ল্যান্টটি একটু অন্য টাইপের ইমপ্ল্যান্ট, সেটাতে আপনার হয়তো অ্যারাউন্ড 170 এরকম মতো খরচ পড়ে। ইন্ডিয়ান ইমপ্ল্যান্ট ইউজ করলে আপনার আরও হয়তো কম খরচ পড়বে, 1,20,20 দাম এখন অনেকটাই কমে গেছে। আগে তো অনেক বেশি পড়তো একদম, কারণ যেটা হয়েছে সরকার এখন এই প্রাইসগুলোকে করে দিচ্ছেন, রেগুলেট করেছেন। ইমপ্ল্যান্টের প্রাইস এখন রেগুলেটেড, ওই জন্য এটা এখন মোটামুটি অনেকেরই নাগালের মধ্যে এসে গেছে। আচ্ছা, এই যে একটা হাঁটু বদলানো হলো বা রিপ্লেসমেন্ট হলো, তা চলবে কতদিন? মানে তার হাঁটুটা কি লাইফ লং চলবে তারপরে? দেখুন, মোটামুটি ম্যাক্সিমাম যে নি রিপ্লেসমেন্টগুলো হয় সেগুলো 60s and 70s আমরা করি, ম্যাক্সিমাম যেগুলো হয়। আর অন অ্যান অ্যাভারেজ আমরা যেটা দেখেছি, এই ভালো যে ইমপ্ল্যান্টগুলো থাকে তাদের এজ হচ্ছে মোটামুটি 20 ইয়ার্স। মানে মোটামুটি আপনি ধরে রাখতে পারেন একটা যদি আমরা নি রিপ্লেসমেন্ট করি লাইফ লং চলে যায়, ইউজুয়ালি রিভিশনের প্রয়োজন পড়ে না। এবার কিছু কিছু কন্ডিশন আছে যেখানে রিভিশন লাগে, যেমন যেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ওভারওয়েট। যাদের ওজন একটু বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এই যে মেটাল যেগুলো আমরা লাগালাম, যে ইমপ্ল্যান্ট যেটা লাগালাম, সেগুলো ক্ষয়ে যাওয়ার একটু পসিবিলিটি বেশি থাকে। ঠিক আছে। আর নি রিপ্লেসমেন্টের পরেও কিছু লাইফ রেস্ট্রিকশনস থাকে, ঠিক আছে, যেমন বাবু হয়ে বসা অ্যাভয়েড করতে বলি আমরা, স্কোয়াট করা অ্যাভয়েড করতে বলি। এই জিনিসগুলো যদি মেনে না চলা হয় তাহলে লাইফ অনেকটা কমে যায়। মোটামুটি আমরা যেটা দেখেছি যে যারা এগুলো মোটামুটি ফলো করে চলেন সাধারণত রিভিশনের প্রয়োজন পড়ে না, কিন্তু চলতে থাকে, লাইফ লং কে চলে যায়। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে যে বয়স্করা তাদের হাঁটু কি করে ভালো রাখবেন, মানে লাইফস্টাইলে কি চেঞ্জ করলে তাদের হাঁটু ভালো থাকবে? মানে সবাই জানতে চায় যে হাঁটুর ব্যথা শুরু হয়েছে, কি করব হাঁটু যাতে ভালো থাকে। মানে সবাই আসলে এই রিপ্লেসমেন্ট এগুলোকে একটু ভয় পায় যে হাঁটু বদলে দিতে হবে, এরকম বড় ব্যাপার আর কি, বিরাট বড় ব্যাপার, বিরাট বড় অপারেশন, খরচেরও একটা ব্যাপার থাকে। তো কিছু টিপস দেওয়া বয়স্ক মানুষদের জন্য, সেটা মহিলা পুরুষ দুপক্ষই, মানে দুটোই হতে পারে, যে তাদের হাঁটু ভালো থাকবে কি করে, অল্প বয়স থেকে কি কি জীবনধারার পরিবর্তন করলে বা কী নিয়ম মানলে। যেমন আমি ছোটোবেলাতে শুনতাম বা এখনও আমি পড়ি যে মাটিতে বাবু হয়ে বসলে হাঁটু খারাপ হয়, মানে এরকম আর কি। আমাদের দর্শক বন্ধুদের জন্য কিছু টিপস তারা আপনাদের কাছ থেকে শুনতে চান আর কি। দেখুন, ব্যাপারটা হচ্ছে ইয়াং এজে আপনি সব রকম অ্যাক্টিভিটিস করতে পারেন, তাতে কোনো রেস্ট্রিকশনস নেই। কিন্তু উইথ এজ, মানে আমরা সাধারণত যেটা বলি 40 বছর পেরোলে যখন অস্টিওআর্থ্রাইটিসটা ডেভেলপ করা শুরু করার সময় যেটা আর কি, সেই সময় কিছু লাইফস্টাইল মডিফিকেশনস একটু ফলো করা। যেমন একটা যেটা আপনি বললেন যে বাবু হয়ে বসা, ওটাকে অ্যাভয়েড করা। ইন্ডিয়ান টয়লেট ইউজ করা, মানে স্কোয়াট করা, ওটাকে অ্যাভয়েড করা। নেক্সট জিনিস হচ্ছে সিঁড়ি ওঠানামা করা, সেটাকে যতটা কম করা যায়। এই 3টে মেন জিনিস আমরা বলি যেটাকে একটু অ্যাভয়েড করা যায় যদি ভালো হয়। তার সঙ্গে হাঁটুর এক্সারসাইজ করা। আর যাদের একটু মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকের অভ্যেস থাকে, বা যারা মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করেন, তাদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে ধরুন যদি আপনি 45 মিনিট বা 1 ঘন্টা ওয়াক করেন, তাহলে 15 মিনিটস ওয়াক করার পরে একটুখানি ব্রেক নেবেন। তাতে কি হয়, হাঁটুর উপর স্ট্রেসটা কম পড়ে। মানে 15 মিনিট হাঁটলেন, 5 মিনিট একটু রেস্ট নিয়ে নিলেন, আবার 15 মিনিট হাঁটলেন, এইভাবে আপনি পুরো ওয়াকটাকে কমপ্লিট করুন, তাহলেও কিন্তু হাঁটুর উপর স্ট্রেসটা কম পড়ে। ঠিক আছে, মেনলি এইগুলোই আপনাকে ফলো করা। আর কি ব্যায়াম করতে পারে? সাইকেল চালাতে পারে? সাইকেল চালানোতে এমনি কোনো অসুবিধা নেই। এবার যদি দেখা যায় যে আর্থ্রাইটিস অলরেডি ডেভেলপ করেছে, অনেকটা অ্যাগ্রাভেট করেছে, ইন দ্যাট কেস তাহলে সাইক্লিংটা অ্যাভয়েড করতে পারলেই ভালো হয়। সুইমিংয়ে কোনো হেল্প করে? সুইমিংয়ে খুব হেল্প করে, এবং সুইমিং হচ্ছে সব থেকে ইফেক্টিভ আমরা বলি এক্সারসাইজ, কারণ এটাতে আপনি যেটা করতে পারেন এক্সারসাইজও করতে পারবেন। আর সেকেন্ড জিনিস হচ্ছে এই এক্সারসাইজটাতে আপনার হাঁটুতে কিন্তু কোনো রকম ইম্প্যাক্ট পড়ে না, মানে আমরা এগুলোকে লো ইম্প্যাক্ট এক্সারসাইজ বলি, যেটাতে আপনার হাঁটুর মোবিলিটি ভালো থাকছে, হাঁটুর মাসলের স্ট্রেংথও বাড়ছে, কিন্তু হাঁটুর কার্টিলেজের ওপর কোনো স্ট্রেস পড়ছে না। ওকে, সুতরাং সুইমিং খুব ভালো এক্সারসাইজ একদম। আচ্ছা, কারো একটা অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, তাহলে মানে এরকম কি কোনো কাজ আছে দৈনন্দিন যে কাজগুলো তাকে অ্যাভয়েড করতে হবে? এরকম তো বললেন যে স্কোয়াট করা যাবে না বা মাটিতে বসা যাবে না, এই পুজো করতে গেলে তো বুঝে ঝামেলা পড়বে লোকজন। তাহলে দেখুন, এক্ষেত্রে আমি সবাইকেই বলি পুজো করুন একটু টুলের ওপর বসে, তাতে ভগবান রাগ করবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, নিজেকে ঠিক রাখাটা কিন্তু সব থেকে দরকার। আর কি কাজ এড়িয়ে চলবে হাঁটুর উপর যাতে চাপ না পড়ে? মানে ভারী জিনিস ক্যারি করা যাবে, কেউ ভারী ব্যাগ নিয়ে যাচ্ছে বা কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে যাচ্ছে, কোনো একটা কাজে বেরোচ্ছে, তাদের ক্ষেত্রে এগুলোর কি ইম্প্যাক্ট? দেখুন, কাঁধে ভারী ব্যাগ খুব একটা না ক্যারি করাই ভালো। মানে আমি যেটা বলি যে 2 কিলো পর্যন্ত ওজন ক্যারি করবেন, তার বেশি না।
কারণ যত আপনি ওয়েট ক্যারি করবেন সেই ওয়েটটা আলটিমেটলি হাঁটুর ওপর দিয়েই যাবে, ঠিক আছে? সুতরাং কার্টিলেজ ডিস্ট্রাকশন, পেন বাড়া এগুলো সব কিন্তু হতে থাকবে। মানে শরীরে ওজন বাড়লে যেটা হয় একদম শরীরে ওজন বাড়লে তো হাঁটু আরো বেশি ক্ষয়বে। একদম। মানে তাহলে তো হাঁটুর যে চিকিৎসাটা শুরু করছেন আপনারা, তার আগে তো নিশ্চয়ই ওয়েট লস অবশ্যই, যাদের ওবেসিটি থাকে, যারা একটু ওভারওয়েট থাকেন, তাদেরকে তো আমরা ফার্স্ট থিং যেটা বলি যে ওয়েট লস করুন। তার জন্য দরকার পড়লে ডায়েটিশিয়ানের কনসালটেশন করুন, কারণ ডায়েট কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের ওয়েট রিডাকশনের জন্য। ওকে। আর হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস প্রতিরোধ করার জন্য দর্শক বন্ধুদের কাছে টেক হোম মেসেজ আপনার তরফ থেকে কি যাবে সেটা বলুন। দেখুন, টেক হোম মেসেজ হচ্ছে যেটা আমি বললাম, লাইফস্টাইল মডিফিকেশানস, ওয়েট কন্ট্রোলে রাখা এবং লাইফস্টাইল ডিজিজ যেগুলো আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলোকে কন্ট্রোলে রাখা, রেগুলার এক্সারসাইজ করা যাতে আমাদের হাঁটুর মাসলের স্ট্রেংথ বাড়ে। মেনলি এই জিনিসগুলো করতে পারলেই আপনি দেখবেন অনেকটাই ভালো থাকবেন। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক ভালো একটা সুষ্ঠু আলোচনা হলো এবং খুব কনস্ট্রাকটিভ, মানে প্রত্যেকটা পয়েন্টে আমরা কভার করে গেছি। এরকম অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা আসবো। আপনারা আমাদের সাজেশানে জানাবেন, মানে কমেন্টে জানাবেন যে কী ব্যাপারে শুনতে চান আমাদের কাছ থেকে, সেরকম পডকাস্ট আমরা করার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।